একদিকে অভ্যুত্থানের সঙ্গে যুক্ত তরুণ নেতাদের জীবন যাচ্ছে, অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যেন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। ওসমান হাদির আগে সাম্য ও পারভেজরাও শত্রুদের টার্গেট হয়েছিল। এরপরও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের যেন ঘুম ভাঙেনি। শুধু মানুষের জানমালের নিরাপত্তা দিতেই তিনি ব্যর্থ হননি, ব্যর্থ হয়েছেন পুলিশকে সক্রিয় করতে না পেরে, ব্যর্থ হয়েছেন মব জাস্টিস থামাতে না পেরে। দায়িত্ব নেওয়ার পর গত ১.৫ বছরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সব ব্যর্থতা সম্পর্কে জেনে নেওয়া যাক। জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর তার সবথেকে বড় ব্যর্থতা হল আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারা। ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্ষতিগ্রস্ত সব পুলিশ ফাঁড়ি এবং থানাগুলোকে এখনো পুরোপুরি কাজ করার মতো পরিস্থিতিতে আনা যায়নি। জুলাই আন্দোলনের সময় থানা থেকে বহু অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছিল অপরাধীরা, যার অধিকাংশই এখনো উদ্ধার করা যায়নি। এতে বিভিন্ন এলাকায় অপরাধের ঘটনা অনেকটাই বেড়েছে। অথচ এসব নিয়ে প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম সেটা এড়িয়ে গিয়ে পেঁয়াজের দাম নিয়ে কথা বলেন। জাহাঙ্গীর আলমের আরেকটা বড় ব্যর্থতা পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে তৎপর করতে না পারা। অন্তর্বর্তী সরকারের সময় এই বাহিনীগুলোর তৎপরতা কমে গেছে উল্লেখযোগ্যভাবে। জুলাই আন্দোলন পুলিশ বাহিনীর উপর যে একটা প্রভাব ফেলেছিল সেটা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক কৌশলে পরিচালনা না করতে পারলে পুরো নিরাপত্তা ব্যবস্থায় দুর্বল হয়ে পড়ে। অথচ গত ১.৫ বছরে সে নেতৃত্বের ঘাটতি প্রকটভাবে দেখা গেছে। গোয়েন্দা সংস্থাগুলো আগের মতো সক্রিয় নেই বলে বিভিন্ন ঘটনায় প্রমাণিত হচ্ছে। এখন অপরাধ কিংবা ষড়যন্ত্র কোনো কিছুই আগেভাগে শনাক্ত করতে পারছে না গোয়েন্দারা। ফলে দেশে সংঘবদ্ধ অপরাধ চক্রের দৌরাত্ম্য বেড়েছে। এসব যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তাই সে মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের একটা দায় থেকেই যায়। তার সবচেয়ে বড় ব্যর্থতাগুলোর একটি হলো এতদিনেও মব জাস্টিস থামাতে না পারা। জুলাই গণঅভ্যুত্থানের পর মব বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে। কোনো ঘটনা ঘটলেই উত্তেজিত ভিড় আইনশৃঙ্খলা বাহিনীর অপেক্ষা না করেই নিজেরাই বিচার করতে চাইছে, যা দীর্ঘমেয়াদে বিপজ্জনক। এই প্রবণতা থামানো, জনগণকে সচেতন করা ও কঠোর পদক্ষেপ নেওয়া সবকিছুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। কিন্তু পরপর এমন ঘটনা ঘটলেও জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে সেই প্রবণতা রোধে শক্তিশালী কার্যক্রম দেখা যায়নি। মব জাস্টিস ঠেকাতে প্রয়োজন ছিল দ্রুত পরিকল্পনা, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো, জনতার ভুল ধারণা ভাঙতে শিক্ষামূলক প্রচারণা। কিন্তু এগুলোর কিছুই হয়নি, উল্টো এসেছে দায়সারা সব বক্তব্য। ব্যর্থতার পরও সেটা স্বীকার না করে এড়িয়ে যাওয়া জাহাঙ্গীর আলমের আরেকটি বড় ব্যর্থতা। একটি দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির সবচেয়ে বড় গুণ হলো নিজের ভুল বুঝতে পারা এবং সেগুলো সংশোধন করা। কিন্তু বিভিন্ন ঘটনার পর জাহাঙ্গীর আলমকে দেখা গেছে দায়সারা বক্তব্য দিতে। এই সকল কারণে উপদেষ্টাদের মধ্যে সর্বপ্রথম তার পদত্যাগের দাবিও উঠেছিল। তবে তিনি নিজ সিদ্ধান্ত ও নিজ চেয়ার থেকে সরে আসেননি। একদিকে গুরুতর সব ঘটনা, অন্যদিকে দায় এড়ানোর প্রবণতা, যা সাধারণ মানুষের আস্থা আরও কমিয়ে দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যতটা নিষ্ক্রিয়, ক্যামেরার সামনে তাকে ততটাই সক্রিয় দেখা যায়। সমালোচকদের মতে তিনি এসব করেন মানুষকে দেখানোর জন্য। ক্যামেরার সামনে প্রায়শই তাকে বিভিন্ন মানুষজনের খোঁজ খবর নিতে দেখা যায়, তবে কাজের বেলায় তাকে যেন খুঁজেই পাওয়া যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা পদে যে দৃঢ়তা, দূরদর্শিতা এবং সংকট মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা প্রয়োজন, সেটি তার আচরণে খুব কমই দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। অথচ এমনটা হওয়ার কথা ছিল না, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার আগে জাহাঙ্গীর আলম দেশের নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘদিন কাজ করেছেন, ছিলেন চৌকস এক সেনা কর্মকর্তা। একটা সময় জাহাঙ্গীর আলম বাংলাদেশ রাইফেলস তথা বর্তমান বিজিবির মহাপরিচালকও ছিলেন। অতীত কর্মজীবনের এসব অভিজ্ঞতা এখন উপদেষ্টা হিসেবে তার কাজকে সহজ করে দেওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে উল্টোটা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এখন তীব্র সমালোচনায় পড়ছেন।